নমস্কার। প্রস্তুতি একাডেমিতে সকলকে স্বাগত। আজ থেকে আমাদের চ্যানেলে একটি ইম্পর্টেন্ট সিরিজ স্টার্ট হচ্ছে, যেখানে এনসিইআরটি ক্লাস 9 এবং 10-এর বেঙ্গলি মিডিয়ামের সায়েন্স বইয়ের যে টপিকগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ কভার করানো হবে। এই লেকচারগুলি আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন আরআরবি, এনটিপিসি, স্পেশালি গ্রুপ ডি এবং পিএসসির যে বিভিন্ন এক্সামগুলো হয়, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ ইনক্লুডিং ডাব্লিউবিসিএস, সেই জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও এই ভিডিওটি স্কুল স্টুডেন্টসদের জন্য কাজে লাগবে, যারা সিবিএসসি মিডিয়ামে পড়ো এবং অনেক সময় বাংলায় জিনিসগুলো বুঝতে চাও, সেটার জন্য কাজে লাগতে পারে। এই ভিডিওর লেকচার পিডিএফটি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা ভিডিওটি দেখে নিয়ে পিডিএফ থেকে অনলি হাইলাইটেড পোর্শনগুলো এবং যে এক্সট্রা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে দিয়েছি সেগুলো স্টাডি করবে। তাহলে চলো, আজকের এই লেকচারে কেমিস্ট্রির ফার্স্ট টপিক ম্যাটার্স অর্থাৎ পদার্থ শুরু করছি। পদার্থ বলতে তোমরা হয়তো সকলেই জানো যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখা যাচ্ছে সব কিছুই পদার্থ। কেন? কারণ সব কিছুর মধ্যে দুটো জিনিস বর্তমান, এক হচ্ছে ভর এবং আয়তন। আমরা যে আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল মানে বাতাস, তাকে তো দেখতে পাই না, কিন্তু বাতাসেরও কি আছে, ভর এবং আয়তন আছে। বাতাসের মধ্যে অনেক গ্যাসীয় উপাদান আছে যাদের ভর এবং আয়তন ক্যালকুলেট করা যায়। তাহলে বাতাসও কিন্তু পদার্থ। ভারতের যে প্রাচীন দার্শনিকগণ এই পদার্থের পাঁচটা মূল উপাদানে ভাগ করেছে। সেটা কি কি? বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ এবং জল। এই পাঁচটিকে একত্রে কি বলা হয়? পঞ্চতত্ত্ব। বলা হয় যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে এই পাঁচটি মূল উপাদান দিয়েই গঠিত কোনো না কোনোভাবে, সে জড়বস্তু হোক বা জীব, যে কোনো বস্তুই। তো পদার্থের ধর্মের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। এই চ্যাপ্টারে মেইনলি ভৌত ধর্মকে কনসিডার করে রেডি করা হয়েছে। তো ভৌত ধর্মের মধ্যে কি কি আসে? ভৌত ধর্মের মধ্যে জেনারেলি পদার্থের অবস্থা, কঠিন, তরল বা গ্যাসীয়, তারপর পদার্থের নমনীয়তা কতটা বা প্রসারণশীলতা, তারপর পৃষ্ঠটান, সান্দ্রতা, ব্যাপন, এই কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করা হবে। আর রাসায়নিক ধর্ম বলতে তার যে অ্যাটমিক স্ট্রাকচার, কিভাবে রিয়াকশন করে, ইলেকট্রন, প্রোটন, এই ডিসকাশনগুলো অন্যান্য চ্যাপ্টারে করা হবে। তাহলে এবার আসি ভৌত ধর্মের ভিত্তিতে পদার্থের যে বিভিন্ন বৈশিষ্ট্য। কি কি? প্রথম যে বৈশিষ্ট্য দেখো, বলেছে পদার্থ কি দিয়ে তৈরি? কণা দিয়ে তৈরি। কণা মানে পার্টিকেল, অনেক ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি। মানে অন্যভাবে বলা যায় যে পদার্থ ভেতরে কি আছে? অনেক ফাঁকা জায়গা আছে। ঠিক আছে? তো এটা একটা অ্যাক্টিভিটির থ্রুতে এখানে দেখানো রয়েছে। অ্যাক্টিভিটিটা আমি ডিটেলসে বলছি না, বাট অ্যাক্টিভিটির যে জিস্ট সামারি সেটা বলে দিচ্ছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো তোমরা সবাই জানো যে জলের মধ্যে লবণ বা চিনি দিলে কি হয়, কিছুক্ষণ পরে সেটা আমরা দেখতে পাই না। তার মানে কি, সেটা কোথায় গেল? ওখানে একটা দ্রবণ তৈরি হয়েছে, লবণ বা চিনির দ্রবণ তৈরি হয়। তো এই দ্রবণটা তৈরি হচ্ছে কেন? দ্রবণ তৈরি হওয়ার মেইন কারণ হলো এই জল, মানে জল তো একটা পদার্থ, তো জলের ভেতরে অনেক অংশই ফাঁকা আছে। তো চিনি বা লবণের দানাগুলো যখন আসছে, সেখানে কি করে বন্ধনের থ্রুতে, মানে বন্ডিং হয়, তার থ্রুতে কি হয়, তার সাথে মিশে যায়। ওকে, তো মিশে গিয়ে একটা দ্রবণ তৈরি করে। তো এই দ্রবণটাকে কি ধরনের দ্রবণ বলা হয়? এই মিক্সচারটাকে বলা হয় হোমোজিনিয়াস মিক্সচার বা সমসত্ব দ্রবণ। কেন সমসত্ব? কারণ তুমি যদি এই লবণ জল বা চিনি জলের ওপর অংশ থেকে কিছুটা অংশ খাও বা নিচের থেকেও যদি কিছুটা অংশ পান করো, তাহলে দুটোর মধ্যে কি সিমিলার টেস্ট পাবে। এটা কেন হচ্ছে? কারণ এই পদার্থের অণুগুলি সমানভাবে এখানে বিস্তার হয়ে রয়েছে, মানে মিক্সিংটা ইউনিফর্ম হয়েছে। আর যখন মিক্সিং ইউনিফর্ম হয় তখনই বলি এটাকে সমসত্ব দ্রবণ। বোঝা গেল? দেখো, আমাদের এক্সপেরিমেন্টটা কি নিয়ে? পদার্থ যে কণা দিয়ে গঠিত সেটা নিয়ে। তাহলে এই জলের মধ্যে যে বেশিরভাগ অংশ ফাঁকা, আমরা কিভাবে বুঝছি? দেখো, যদি লবণ বা চিনির দানাগুলি উপরে থেকে যেত, সারফেসের উপরে যদি ঘোরাফেরা করতো, তাহলে আমরা কি বলতাম? যে জলের মধ্যে কোনো ফাঁকা অংশ নেই, ওই জন্য উপরে আছে। মিশে যাচ্ছে, কেন মিশছে? কারণ জলের মধ্যে নিশ্চয়ই ফাঁকা জায়গা আছে। ওই জন্যই জলের উচ্চতার কি পরিবর্তন হলো না। তাহলে এটা একটা অ্যাক্টিভিটি, এখান থেকে এমসিকিউ আসতে পারে। ওকে, তাহলে জল কি তৈরি করছে? চিনি লবণের সাথে সমসত্ব দ্রবণ তৈরি করছে। তারপরে নেক্সট যে পয়েন্ট, সেটা হচ্ছে পদার্থের কণাগুলি কতটা ক্ষুদ্র। তো এটার জন্য একটা এক্সপেরিমেন্ট এখানে করা হয়েছে। 100 ml জলে কি নেওয়া হয়েছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটাকে কেমিক্যাল ফর্মুলায় যদি আমি লিখি KMnO4 বলা হয়। ঠিক আছে? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেমন দেখতে হয়? এটা একটু পিঙ্ক ভায়োলেট, পিঙ্কিশ ভায়োলেট কালারে হয়। পিঙ্ক অর ভায়োলেট বলতে পারো। ঠিক আছে?
পিঙ্ক অর ভায়োলেট কালার হয়। এখানে এক্সপেরিমেন্টে আমি দেখাচ্ছি, দেখো এখানে দেওয়া আছে। তো প্রথমে জলের মধ্যে কি দেওয়া হলো, কয়েকটা দানা দেওয়া হলো, হ্যাঁ, ক্রিস্টাল টাইপের হয় KMNO4 এর দেওয়া হলো। তাতে কি দেখা গেলো, জলটি ওই পিঙ্ক কালার টাইপের হয়ে গেল। এবার সেই জলটি থেকে কি করা হলো, তার মধ্যে আরও এটাকে লঘু করা হচ্ছে ধীরে ধীরে। তো লঘু করলে আমরা দেখতে পাচ্ছি কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু কালারটা থেকে যাচ্ছে ফাইনালিও। যদি যতটাই লঘু করো, ফাইনালি কালারটা থেকে যাচ্ছে। কেন থাকছে? কারণ এখানে ওই যে 2-3টে দানা অ্যাড করা হয়েছিল, তার সেটাও তো পদার্থ একটা, তার যে সেগুলো পদার্থগুলো কি হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে গেছে। মানে একটা ক্ষুদ্র কণাও এখানে কালার ডিপার্ট করছে, মানে কালার শো করছে। ঠিক আছে? তাহলে এখান থেকে এটাই কনক্লুশনে আসা যায় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটি ছোট্ট কেলাসে অসংখ্য কণা রয়েছে। আর যখন দ্রবণ তৈরি করছে তখন অনেক ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা কণা কি করছে, কালার করছে। ওই জন্য তুমি যতই ডাইলুট করো, কালারটা থেকে যাচ্ছে। হ্যাঁ, এবার কতটা কালার থাকতে পারে, যদি এই কয়েকটা ক্যালাস কি করতে পারে, প্রায় 1000 লিটার অব্দি জলকে রঙিন করতে পারে। আর এনসিআরটিতে যেখানে ডেটা দেওয়া আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যায়। ঠিক আছে? তো খুব স্মল পার্টিকেল তাহলে আমরা দেখতে পেলাম, পদার্থের কণাগুলো কি খুবই ক্ষুদ্র। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মিস হলো, সেটা বলে দিচ্ছি। যে আমরা জানি যে পদার্থ কি, ভর এবং আয়তন, এই দুটি ধর্ম রয়েছে, এই দুটি ভৌত রাশি রয়েছে পদার্থের মধ্যে। তো এখান থেকে তোমাদের ভর এবং আয়তনের ইউনিটগুলো দেখে নিতে হবে। এখানে দেওয়া আছে, দেখে নাও। ফিজিক্স আবার ডিসকাস হবে, বাট এখানেও দেখে নাও। তো ভরের যে এসআই ইউনিট সকলেরই হয়তো জানা। এসআই মানে যেটা বড় ইউনিট, ইন্টারন্যাশনাল কনসিডার করা হয় যেটাকে। তো ভরের ইউনিট হলো কিলোগ্রাম। আর যদি সিজিএসএ বলো, সিজিএসও হয়তো জানো, সিজিএসএ বলা হয় গ্রাম। আয়তনের এসআই ইউনিটটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এখানে। কেন? কারণ আয়তনের এসআই ইউনিট হচ্ছে ঘন মিটার, নট লিটার। ঠিক আছে? তো লিটার বা মিলিলিটার এগুলো আমরা নর্মাল ডে টু ডে লাইফে ইউজ করি, কিন্তু যদি এসআই ইউনিট বলো, ঠিক আছে, মেজার করা হয় যেটা দিয়ে, সেটা হচ্ছে মিটার কিউব বা ঘন মিটার, মনে রাখতে হবে। আর সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার কিউব। আর আয়তন মাপার যে একক, যেটা আমি বললাম যে লিটারে আমরা মাপি জেনারেলি। আর 1 লিটার মানে তোমরা সকলেই জানো যে 1000 মিলিমিটার। এখানে এটাও জানতে হবে যে 1 মিলিমিটার মানে 1 ঘন সেন্টিমিটার। ঠিক আছে? 1 মিলিমিটার মিনস 1 ঘন সেন্টিমিটার। আর এখান থেকে এই জিনিসটা একটু দেখে নিও, এটা একটা ছোট্ট প্রুফ করা আছে। এখানে বলা আছে না 1 লিটার ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার, এটা এখানে প্রুফ দেওয়া আছে, দেখো। আচ্ছা, এখান থেকে একটা তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আয়তনের ইউনিট মিটার বা সেন্টিমিটারে কেন বলছি? হ্যাঁ, কারণ কারণ মিটার সেন্টিমিটার কি আমরা জানি যে দৈর্ঘ্যের ইউনিট, তাই না? ডিস্টেন্স বা লেংথ। তো এখানে এই যে আয়তন, যখন আয়তন মেজার করা হয়, আয়তনটা কি, এটা হচ্ছে একটা 3 ডাইমেনশন কোয়ান্টিটি। ঠিক আছে? তো 3 ডাইমেনশন কি ধরনের কোয়ান্টিটি? চারিদিকে আমরা লেন্থ পাবি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এই 3 ডাইমেনশন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটেই কি ডিস্টেন্সের মানে লেংথের কথা বলছি। আর লেংথের ইউনিট কি হয়, মিটার, সেন্টিমিটার, এগুলি হয়। তো সেই জন্য মিটার কিউব বা সেন্টিমিটার কিউব। তো এখানে একটা ছোট ডেরিভেশন দেওয়া আছে, দেখো। 1 ডেসিমিটার কিউব, তো তোমরা জানো যে সবচেয়ে যে ছোট ইউনিট সেটা কি, মিলি, তারপর সেন্টি, তারপর ডেসি, তারপর মিটার। তো তোমাকে ডেসিমিটার থেকে যদি সেন্টিমিটারে আসতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। আর যেহেতু কিউব আছে ওই জন্য 3 বার গুণ হলো। তাহলে 10 সেন্টিমিটার 3 বার গুণ হবে, গুণ হয়ে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। আর 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 ml। দ্যাট মিনস 1000 সেন্টিমিটার কিউব মিনস 1000 ml। আর 1000 ml মানে আমরা জানি যে 1 লিটার। তাহলে এখান থেকে প্রুফ করা গেল 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার। সেরকমই আরেকটা প্রুফ যেটা পরীক্ষায় খুব আসে, খুবই ইম্পর্টেন্ট। 1 মিটার কিউব মিনস 1000 লিটার, নট 1000 ml বা 1 লিটার। এটা যাতে মনে থাকে। 1 মিটার কিউবকেও সিমিলারলি যদি সেন্টিমিটার কিউবে নিয়ে আসো, এখানে দেখতে পাবে যে 3 বার গুণ করবো 100 সেন্টিমিটার দিয়ে, যেটা গুণ করলে এই ভ্যালুটা আসবে। আসার পরে সেন্টিমিটার কিউব যেহেতু, সেটাকে আমরা মিলিলিটার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ 1 সেন্টিমিটার কিউব ইকাল টু 1 ml। আর তারপরে লিটারে কনভার্ট করার জন্য জানো যে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করে ফাইনালি আসলো 1000 লিটার। তো এটাও ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, পদার্থের আরেকটা ধর্ম এখানে বলে দিই। এখানে দেখো ডিরেক্টলি দেওয়া নেই, কিন্তু কিছু কিছু রিজন তোমাকে জিজ্ঞাসা করেছে যার জন্য তোমাকে এই ধর্মগুলো জানতে হবে, তাই বলে দিচ্ছি। দেখো, তরলের বা গ্যাসের একটা ধর্ম আছে, সেটাকে বলে সান্দ্রতা বা ভিসকোসিটি। কি জিনিস সেটা? একটু কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, দেখো, সান্দ্রতা বা ভিসকোসিটি, আমি যেই এখন অ্যাপ ইউজ করছি সেখানে এই নোটটা, এখানে একটা নোট রয়েছে, এই নোটটা আমি খুলে দেখাতে পারছি না। তো তোমরা যখন পিডিএফটা ডাউনলোড করবে সেখানে এটা ওপেন হয়ে যাবে। এখানে সান্দ্রতা সম্বন্ধে ছোট্ট একটা ফুটনোট রয়েছে, সেটা থেকে পড়ে নেবে। আপাতত আমি বলে দিচ্ছি। তো ভিসকোসিটি কি? সান্দ্রতা হচ্ছে, বলতে পারো যে এক ধরনের প্রেশার, যেটা সময়ের সাথে কাজ করে। আচ্ছা, কি ধরনের প্রেশার? দেখো, প্রথমে একটু পদার্থের 3টা অবস্থা সম্বন্ধে বেসিক আইডিয়া দিয়ে দিই। দেখো, এই ছবির মাধ্যমে পদার্থের এই 3 অবস্থা খুব ভালোভাবে এক্সপ্লেন করা যাবে।
কঠিন পদার্থের মধ্যে কি হয়, পদার্থের মধ্যে যে অণুগুলো থাকে তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলে আণবিক আকর্ষণ বল, সেটা সব থেকে বেশি থাকে। ওকে। তারপরে তরল অবস্থায় এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা আরেকটু কম, গ্যাসীয় অবস্থায় সেটা অনেকটাই কমে যায়। আর গ্যাসীয় অবস্থায় কি এই অণুগুলো তখন বেশি ছোটাছুটি করে। তো এবার দেখো, আমরা ডিসকাস করছিলাম ভিসকোসিটি নিয়ে বা সান্দ্রতা। সান্দ্রতা হচ্ছে এক ধরনের ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলটা কি করে, ওই যে পদার্থটা সেটাকে যেতে বাধা দেয়। তো যত বাধা দিবে তত তাদের সান্দ্রতা অনেক বেশি। বোঝা গেল? মানে ধরে নাও আমি বলছি থিকনেসের ব্যাপারটা, ঠিক আছে? থিকনেস বা সান্দ্রতা, সেটা কি, পদার্থের অণুগুলো যখন খুব বেশি কি করবে, ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল কোথায় কাজ করে? কঠিনের মধ্যে কাজ করতে পারবে না। কেন পারবে না? কারণ এখানে আকর্ষণ বল অনেক বেশি। এখানে মুভমেন্ট করার কোনো ব্যাপার থাকছে না। যেখানে অণুগুলো মুভমেন্ট করবে সেখানেই ঘর্ষণ বলটা আসবে। তো তোমরা জানো যে যখন আমরা স্কুটি, বাইক বা কোনো যখন যানবাহন চলে, কিভাবে চলে? কারণ ওই চাকা আর রোডের মধ্যে ঘর্ষণ বল থাকে, রাইট? তো সেরকমই ভাবতে পারো যে তরলের অণুগুলো বা গ্যাসের অণুগুলো চলাচল করে। চলাচল করে মানে কি? ঘর্ষণ বল তৈরি হয় একটা। তো ঘর্ষণ বল যেখানে বেশি, সেখানে কি হয়? সান্দ্রতাটাও বেশি। বোঝা গেল? তো এটাই হচ্ছে সান্দ্রতা। তো সান্দ্রতা তৈরির কারণটা কি? বস্তুর যে অণুগুলো রয়েছে, পদার্থের যে অণুগুলো, তাদের মধ্যে যে ঘর্ষণ বলটা, সেটা। এবার চলে আসি এই এক্সপ্লেনেশনে, যেখানে সান্দ্রতাটা কাজে লাগবে। দেখো, তো তরলের সান্দ্রতা উষ্ণতার সাথে কিভাবে সম্পর্ক? এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন? যখন টেম্পারেচার বাড়ছে, তখন ওই পদার্থের মধ্যে যে অণুগুলো, তরল পদার্থের যে অণুগুলো, তাদের মধ্যে কি গতিশক্তিও বাড়ছে। গতিশক্তি কি জিনিস? গতির জন্য যে শক্তি সৃষ্টি হয়। আর গতি কখন বেশি হবে, অণুগুলো কখন বেশি ছোটাছুটি করবে? যখন তাপ দেওয়া হবে। তাপ কি একটা শক্তি? ওই শক্তিটা বস্তুর অণুগুলোর মধ্যেও কি হবে, ট্রান্সফার হবে। আর যত ট্রান্সফার হবে, ওগুলো ভাইব্রেট করবে। ভাইব্রেট করে নিজেদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি করবে। আর গতিশক্তি যখন বৃদ্ধি করবে, যখন দূরে দূরে যাবে, তখন তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটাও কমতে শুরু করবে। আর যখনই এই বলটা কমতে শুরু করলো, তখন তাদের মধ্যে ঘর্ষণ বলটা অটোমেটিক কমে যাবে। অটোমেটিক কমে গেলে তার যে সান্দ্রতা, সেটাও কমে যাবে। তাহলে বোঝা গেল যে তরলের সান্দ্রতা উষ্ণতার সাথে ব্যস্তানুপাতিক। উষ্ণতা বাড়ালে সান্দ্রতা কমে যায়। এটার একটা এক্সাম্পল তোমরা হয়তো দেখেছো ডেইলি লাইফে, বলে দিচ্ছে। দেখো, ঠান্ডা তেল যখন থাকে, মানে তেল যখন সদ্য দিয়েছো, তখন যদি রান্না করো, সেটাকে বেশি খুন্তি চালাতে হবে। ঠিক আছে? কেন কেন চালাতে হয়? কারণ ঠান্ডা তেলে, তেল কি একটা লিকুইড, তো এরও কি সান্দ্রতা রয়েছে। তো ঠান্ডা তেলে সান্দ্রতা বেশি। কেন বেশি? কারণ ওই অণুগুলো খুব কাছাকাছি রয়েছে। এবার যখনই তুমি গরম করছো, ওই তেলের অণুগুলো ছোটাছুটি করছে। ছোটাছুটি করলে কি হয়? সান্দ্রতা কমে যায়। তো সান্দ্রতা যখন কমে গেলো, তখন আমাদের এই খুন্তি কম চালাতে হবে। মানে এই চামচ কম চালাতে হবে, মানে রান্না তাড়াতাড়ি হবে। ওই জন্য তেলটা আগে গরম করতে দিতে হয়, তারপরে যা কিছু ফ্রাই করার সেটা দিতে হয়। ওকে। তো এখানে সান্দ্রতাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ফেনোমেনা। আর গ্যাসের সাথে কেমন সম্পর্ক? গ্যাসেরও সান্দ্রতা হবে স্বাভাবিক, কারণ গ্যাসের অণুগুলো তো এমনিতেই ছোটাছুটি করছে। কিন্তু যখন তুমি উষ্ণতা দিচ্ছ, তো গ্যাসের অণুগুলো বেশি ছোটাছুটি করে। আর বেশি ছোটাছুটি করার জন্য একে অপরের সাথে ধাক্কা দেয়। আর ওই ধাক্কাটাই কি? ফ্রিকশন, মানে ঘর্ষণ বল। তো গ্যাসের মধ্যে অণুগুলোর ধাক্কা বেড়ে যায়। বেড়ে যাওয়ার জন্য সান্দ্রতাও বেড়ে যায়। বোঝা গেল? তো গ্যাসের সান্দ্রতা উষ্ণতার সাথে কি হয়? সমানুপাতিক সম্পর্ক। তো টেম্পারেচার বাড়লে গতিশক্তি বাড়ে। গতিশক্তি বাড়লে তাদের মধ্যে যে আন্তঃআণবিক সংঘর্ষ, ঠিক আছে, যে ঘর্ষণ বল, সেটাও বেড়ে যায়। সেটা বেড়ে গেলে সান্দ্রতা বেড়ে যায়। ক্লিয়ার? ওকে। আর এটা কেন বললাম? কারণ নিচে কিছু এক্সপ্লানেশন আছে, সেখানে মানে রিজন জিজ্ঞাসা করেছে, সেখানে কিন্তু দরকার। তারপরে নেক্সট, নেক্সট কি রয়েছে? তো এটা অলরেডি ডিসকাস করলাম যে পদার্থের কণাগুলির খুবই ক্ষুদ্র। যতটা ক্ষুদ্র হতে পারে তার থেকেও বেশি ক্ষুদ্র, রাইট? আর এটা অলরেডি ডিসকাস করা হয়ে গেছে যে পদার্থের কণাগুলির মধ্যে অনেকটা ফাঁকা স্থান থাকে। প্রথম এক্সপেরিমেন্ট আমরা এটা নিয়ে করেছিলাম, ঠিক আছে, জলের মধ্যে চিনি বা লবণ যে দ্রবীভূত হয়ে যাচ্ছে। নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট যে পদার্থের কণাগুলি নিরবিচ্ছিন্নভাবে গতিশীল। অলরেডি বললাম যে মুভমেন্ট করে। পার্টিকেলগুলো কি মুভমেন্ট করে। যে কণাগুলো সব থেকে বেশি মুভমেন্ট কোথায় করবে? গ্যাসে, তারপরে তরলে, তারপরে কঠিনে। রাইট? কঠিনে খুব একটা হয় না, মেইনলি তরলে আর গ্যাসে হয়। তো গ্যাসে বা তরলে পদার্থর যে অণুগুলো কি মুভমেন্ট করে, এই মুভমেন্ট করার জন্য এদের কি বলা হয়? ফ্লুইড ফ্লো করে। জানো যে জল কোথাও ঢেলে দিলে কি গড়িয়ে চলে যায়? কেন চলে যাচ্ছে? কারণ ওই তো এদের মধ্যে কি থাকে? ওই আন্তঃআণবিক আকর্ষণ বলটা একটু কম থাকে, অণুগুলো ছোটাছুটি করে, ওই জন্য চলে যায়। গ্যাসের মধ্যে সেটা আরও বেশি, ওই জন্য গ্যাস যেই জায়গায় থাকে, সেই সেই জায়গায় আয়তনকে নিয়ে নেয়। ঠিক আছে? মানে যেই কন্টেনারে রাখা হবে, সেই কন্টেনারের আয়তন নিয়ে নেয় গ্যাস। ওকে। তো এই জিনিসগুলোই কিছু কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে এখানে দেখানো আছে।
প্রথম অ্যাক্টিভিটি যেমন দেখো, একটা ঘরে যদি ধূপকাঠি জ্বালানো হয় পাশের ঘর থেকে গন্ধ পাওয়া যায়, স্বাভাবিক। কিন্তু কেন হয়? এটার পেছনে একটা ফেনোমেনা কাজ করে, সেটা হচ্ছে ব্যাপন। তো তোমরা যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করো, পাশের ঘরে যদি ধূপকাঠি জ্বালানো হয়, ওখান থেকে যে ধোঁয়াটা আসছে মানে গন্ধটা আসছে, সেটা কি বাতাসের সাথে মিশে যাচ্ছে না? একটা মিশ্রণ তৈরি করছে। তো মিশ্রণ কেন তৈরি হচ্ছে? কারণ ওই অণুগুলো ট্রাভেল করছে, মুভমেন্ট করছে। তো মুভমেন্ট করছে কোথা থেকে কোথায়? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। সবসময় মনে রাখবে, মিক্সিংটা কোথা থেকে হয়? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। এই যে মিক্সিংয়ের যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ব্যাপন বা ডিফিউশন। ওকে, তো এবার তোমরা নিজেরাই বলতে পারবে যে কোথায় বেশি ব্যাপন হবে? সব থেকে বেশি গ্যাসে, তারপরে লিকুইড, তারপরে কঠিনে। আর যদি টেম্পারেচার বাড়াও, তাহলে কি হবে? ব্যাপন বাড়বে, স্বাভাবিক। ঠিক আছে, কারণ অণুগুলো বেশি মুভমেন্ট করবে, টেম্পারেচার বাড়লে গতিশক্তি বাড়ছে, রাইট? আচ্ছা, তো এটা হচ্ছে কি বলে, এটাকে ডিফিউশন বলে। এখানে আরেকটা অ্যাক্টিভিটি রয়েছে, দেখো। দুটো বিকার নেওয়া হয়েছে, একটা বিকারে জলের মধ্যে নীল কালি দেওয়া হচ্ছে, আরেকটা বিকারে জলের মধ্যে মধু দেওয়া হচ্ছে। কোনটা আগে মিক্স হবে? এটার জন্যই বোঝা দরকার কি? ভিসকোসিটি। অলরেডি বলেছি। দেখো, যে নীল কালিটা রয়েছে, নীল কালির যে কম্পোনেন্ট মানে উপাদান, মোটামুটি জলের মতনই, মানে খুব পাতলা। আর মধুর মধ্যে থাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, একটু বড় বড় মলিকুল থাকে। তো এরা কি হয়, এই বড় মলিকুল থাকার জন্য তাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়, ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশন ফোর্স, আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা বেশি হয়। তো এরা এক জায়গায় থাকতে চায়, এরা হাইলি ভিসকাস হয়, ঘন হয় অনেকটা। জানো তোমরা মধু দেখেছো? মধু ঢালার সময় খুব আস্তে আস্তে পড়ে, জল ঢালার সময় তাড়াতাড়ি পড়ে। কেন পড়ে? কারণ মধু হচ্ছে হাইলি ভিসকাস একটা সাবস্টেন্স। ঠিক আছে, সান্দ্রতা খুব বেশি, আর জলের সান্দ্রতা কম। তো আমরা এখানে জল বলছি না, আমরা বলছি এখানে নীল কালি। তো নীল কালি কি হচ্ছে, তাহলে জলের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যাবে, মানে কি ব্যাপনটা বেশি হচ্ছে, রাইট? কেন বেশি হচ্ছে? কারণ এর থিকনেসটা কম, সান্দ্রতা কম। তার মানে আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসছি যে সান্দ্রতা কম যে লিকুইডের, জলের সাথে বেশি মিশছে, আর যার সান্দ্রতা বেশি সে জলের সাথে কম মিশছে, মানে দেরি করে মিশছে, রাইট? যেমন মধুর মিশতে টাইম লাগছে। তাহলে কেন এটা বেশি মিক্স হচ্ছে? কারণ ভিসকোসিটি লো, আর খুব তাড়াতাড়ি ডিফিউশন হচ্ছে। আর ভিসকোসিটি হাই, আর ডিফিউশনে টাইম লাগছে। ক্লিয়ার? এরকমই আরেকটা অ্যাক্টিভিটি দেখো। এই অ্যাক্টিভিটিগুলোর থেকে কিন্তু ডিরেক্টলি এমসিকিউ আসবে। ওকে, আমি এমসিকিউ বানাবো এইভাবেই। আচ্ছা, আরেকটা দেখো। একটি গ্লাসে গরম জল আর একটি গ্লাসে ঠান্ডা জল নিয়ে, একটার মধ্যে কপার সালফেট আর একটার মধ্যে কেএমএনও4 নেওয়া হলো। মানে দুটো আলাদা কন্ডিশন নেওয়া হয়েছে। একবার গরম জলে কপার সালফেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হচ্ছে, আর একবার ঠান্ডা জলে দেওয়া হচ্ছে। বলছে যে কোথায় তাড়াতাড়ি মিক্স হবে। তো স্বাভাবিক, গরম জলে তাড়াতাড়ি মিক্স হবে। কেন? গরম জলে মিক্সিং রেটটা বেশি, অণুগুলো খুব তাড়াতাড়ি কি ট্রাভেল করে, মুভমেন্ট করে, ডিফিউশন তাড়াতাড়ি হয়, ব্যাপন তাড়াতাড়ি হয়। কোথায়? গরম জলে। তো গরম জলের মধ্যে কালারটা তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। কপার সালফেট মানে তুঁতে, তুঁতের কালার জানো কি হয়? এমনিতেও সাদা রঙের হয়, আর যখন মিক্স হয় তখন কি হয়, সেটা নীল রঙের হয়ে যায়। ঠিক আছে? আর কেএমএনও4 কালার একটু আগে বললাম যে পিঙ্ক কালারের হয়। তো কালারটা কোথায় তাড়াতাড়ি হবে? গরম জলে হবে, ঠান্ডা জলে কম হবে, কারণ ঠান্ডা জলে ব্যাপনের রেট কম। ওকে, এটা এখানে দেখে নেবে উষ্ণতার সাথে কিভাবে পরিবর্তন হয়। আরেকটা এখানে দেওয়া রয়েছে যে এটা কঠিন পদার্থ। দেখো, কপার সালফেট তুঁতে, এটা কি একটা কঠিন পদার্থ, ক্যালাস। আর ব্লু ইঙ্ক মানে নীল কালি, কালিটা কি তরল পদার্থ। তো তরল পদার্থ কঠিন পদার্থর থেকে খুব তাড়াতাড়ি কি হয়? ডিফিউশন হয়। ঠিক আছে, কেন? কারণ তরল পদার্থের মধ্যে কি আছে? আন্তঃআণবিক আকর্ষণ বলটা একটু কম, খুব তাড়াতাড়ি মিক্স হবে, রাইট? আর কপার সালফেট যেহেতু কঠিন, ওই জন্য এর আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি, এ দেরি করে মিক্স হবে। ওই জন্য ডিফিউশন রেট কোথায় ফাস্টার হবে? ব্যাপনের যে প্রক্রিয়াটা ফাস্টার হবে 2 নম্বর বিকারে, 1 নম্বর বিকারে কম হবে। তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে তরল তরল পদার্থে তাড়াতাড়ি ডিফিউশন হয় কঠিন পদার্থ তরল পদার্থের চেয়ে। ওকে, এটাই এখানে লেখা রয়েছে, আমি এখানে দিয়েছি করে, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আর এখানে কিছু ফিজিক্সের টার্ম রয়েছে, যেমন গতিশক্তির কথা বলছিলাম। তো গতিশক্তি ক্যালকুলেট করে 12 mv² দিয়ে। আর এটা গতিশক্তি উষ্ণতার সাথে সমানুপাতে সম্পর্ক। ঠিক আছে, উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়ে, আর টেম্পারেচার যত বাড়বে গতিশক্তি তত বাড়বে। যদি টেম্পারেচার, এই টাইপের কোশ্চেন দিতেই পারে যে উষ্ণতা দ্বিগুণ করা হলো, গতিশক্তি কি হবে? গতিশক্তিও দ্বিগুণ হবে। ঠিক আছে, স্বাভাবিক, কারণ সমানুপাতে পরিবর্তন হয়। আর ব্যাপন প্রক্রিয়া অলরেডি বলে দিলাম। নেক্সট আসি। দেখো, পদার্থের মধ্যে কি থাকে? আন্তঃআণবিক আকর্ষণ বল। তো এটা অলরেডি বলা হয়ে গেছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে। দেখো, এখান থেকে স্ট্যাটিক জিকের একটা পয়েন্ট বলে দিই। এখানে ইদু মিশমি ট্রাইবের কথা বলেছে। ইদু মিশমি ট্রাইব পাওয়া যায় অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে যে মিশমি হিল, দিবাং ভ্যালি, ঠিক আছে, ওখানে পাওয়া যায়। তো দিবাং ভ্যালিতে পাওয়া যায় একটা ট্রাইব, যাদের ফেস্টিভ্যাল হচ্ছে রে
কে মেহা এটা। আর এটা হচ্ছে একটা এনডেঞ্জার্ড ট্রাইব, ইউনেস্কোর দ্বারা রিকগনাইজ করা হয়েছে। তো এখানে যে অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে সেখান থেকে এটা প্রমাণ করা যায়। অ্যাক্টিভিটি তোমরা পরে পড়ে নিও, আমি বলে দিচ্ছি যে অ্যাক্টিভিটির থ্রুতে বলা হয়েছে যার মধ্যে মানে বন্ডিংটা বেশি, মানে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তাকে ভাঙতে বেশি শক্তি লাগবে, স্বাভাবিক। যেমন লোহার পেরেককে ভাঙতে বেশি শক্তি লাগবে, এক টুকরো চককে খুব তাড়াতাড়ি ভাঙা যাবে, আর এক টুকরো রাবারকে একটু টান দিলেই কি ছিঁড়ে যায়। তিনটেই কিন্তু সলিড, তিনটেই সলিড। তার মানে তোমাকে বুঝতে হবে যে সলিড হলেও তাদের মধ্যে যে বন্ধন প্রক্রিয়াটা মানে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা আলাদা হতে পারে, যেটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। কি কি টাইপের বন্ড হয়, আয়নিক বন্ড হয়, কোভ্যালেন্ট বন্ড হয়, ঠিক আছে, কখনো মেটালিক বন্ডও হয়। ওকে, তো যেমন লোহার মধ্যে মেটালিক বন্ড দেখতে পাওয়া যায়, চকের মধ্যে খুব একটা উইক আয়নিক ফোর্স দেখা যায়, আর রাবারের মধ্যে দেখা যায় হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তো এগুলো পরে ডিটেলসে ডিসকাস করা হবে, এই চ্যাপ্টারের টপিক না, যেহেতু কোশ্চেন ছিল তো আমি এখানে লিখে দিয়েছি অ্যান্সারগুলো। ওকে, আর তারপরে আরেকটা অ্যাক্টিভিটি দিয়েছে যে জলের মধ্যে দেখবে তুমি যদি আঙুলটা আস্তে করে রাখো, মনে হবে যে জলের উপরের তল থেকে একটা অপোজিটে তোমাকে ফোর্স দিচ্ছে, তাই না? তারপরে তুমি যদি একটু চাপ দাও তারপরে আঙুলটা জলে ঢুকে যাবে। তো ওই যে চাপটা ফিল করছো সেটা কি? দেখো, লিকুইড কি করে, তারা তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা তো আছে, তো এই বলটা থাকার জন্য খুব কাছাকাছি থাকতে চায়। আর যখন একটা লিকুইডকে রাখা হবে, সাপোজ এই একটা বিকার আছে, এখানে তুমি জল রাখলে, তো আন্তঃআণবিক আকর্ষণ বল আছে তো, তো এই কোণার দিকে মানে ওয়ালের সাইডে কি হয়, মানে এই দুটো জায়গার কথা বলছি, ওয়ালের সাইডে এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেকটা বেশি হয়, মানে নিচের দিকে টানতে চায়। ওই জন্য দেখবে যে গোলাকার টাইপের হয় না, জলের যে ওয়াটার ড্রপ তৈরি হয় গোলাকার হয়। কেন গোলাকার হয়? কারণ এখানে পৃষ্ঠটান সব থেকে বেশি হয়, ঠিক আছে, এই গোলাকার যখন শেপ করবে। তো এই জলের কি থাকে, লিকুইডের পৃষ্ঠ টান থাকে, পৃষ্ঠ বলতে যে সারফেস, তো সারফেসের উপর একটা ভিতর দিক থেকে টান অনুভব করে। কেন টান অনুভব করে? কারণ ওয়াটারের মধ্যে আছে হাইড্রোজেন বন্ডিং, মানে আন্তঃআণবিক আকর্ষণ বল, হাইড্রোজেন বন্ডিং পরে বুঝাবো। আপাতত এটুকুই জেনে রাখো যে সারফেস টেনশনের জন্য কি হয়, একসাথে থাকতে চায়। এই যে জলের তলটি একসাথে থাকার পিছনে কারণ কি, সেটা হচ্ছে সারফেস টেনশন। ওকে, তাহলে এখানে দেওয়া আছে পদার্থের কণাগুলির মধ্যে এক প্রকার বল কাজ করছে যা পদার্থের কণাগুলোকে একসাথে ধরে রাখতে সাহায্য করে। সেটা কি? সেটা হচ্ছে সারফেস টেনশন। তো তোমরা দেখেছো অলরেডি যে মাকড়সা বা ছোট্ট একটা পোকা ইজিলি কি হেঁটে বেড়াচ্ছে জলের মধ্যে দিয়ে, তাই না? কেন হচ্ছে সেটা? কারণ তারা যে হাঁটছে, একটা বল দিচ্ছে তো, ওই বলটা সারফেস টেনশনের থেকে কম। যদি সারফেস টেনশন থেকে বেশি হয়ে যেত তাহলে কি হয়, সেটা জলে ডুবে যায়। সেরকম একটা পিনকে বা একটা সুইকে রাখা যায়। তো কিভাবে রাখা যায়? ওই সারফেস টেনশনের জন্যই রাখা যায়। ওকে, নেক্সট কোন কোনগুলি পদার্থ, এটা নিজে করে নেবে, বুঝতে পারবে। যেমন চেয়ার, বায়ু পদার্থ একটা, তারপরে আর কি হয়, বাদাম, ঠিক আছে, পারফিউমের গন্ধ একটা পদার্থ। কেন? কারণ গন্ধের মধ্যে কি থাকে, গন্ধ যখন পাচ্ছি সেটার জন্য কি আছে, সেটার পিছনে কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে, সেজন্য গন্ধ পাওয়া যাচ্ছে। লেবু হবে, জল হবে, বাট যেগুলো ইমোশন ফিলিংস সেগুলো কোনো পদার্থ না। যেমন কি, এই ভালোবাসা, ঘৃণা, চিন্তা, ঠান্ডা, ঠান্ডাটা একটা ফিলিংস, ঠিক আছে। তো এগুলো এগুলো সেন্সেশন, এই সেন্সেশনগুলো পদার্থ না, বাট সেন্সেশন হওয়ার পেছনে যে কারণটা যাদের জন্য হয় সেটা পদার্থ। ওকে, আচ্ছা, তারপরে দেখো নেক্সট কি রয়েছে এখানে, আরেকটা অ্যাক্টিভিটি রয়েছে যে গরম রান্না করা খাবার কিছু দূর থেকে পাওয়া যায়, কিন্তু ঠান্ডা খাবার পাওয়া যায় না, বা টাইম লাগে যেতে। কেন? ডিফিউশন। কারণ আমরা জানি যে গরম খাবার আসছে মানে কি, গন্ধটা আসছে মানে মিক্স হচ্ছে বাতাসের সাথে। এই মিক্স হওয়ার ঘটনাটাকে কি বলা হয়? ডিফিউশন বা ব্যাপন। তো ব্যাপন কখন বেশি হয়? যখন টেম্পারেচার দেওয়া হয়। তো টেম্পারেচার যখন দেওয়া হচ্ছে বা রান্না হচ্ছে, তো গরম খাবারের গন্ধটা তাড়াতাড়ি আসছে, কারণ পদার্থের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, খুব তাড়াতাড়ি ট্রাভেল করে আসছে। আর ঠান্ডা খাবার আসতে একটু টাইম লাগে, ঠান্ডা খাবারের গন্ধটা। ওকে, নেক্সট নেক্সট কি আছে? সুইমিং পুলে একজন ডুবুরি জল কেটে দিতে পারে, ঘটনাটি কোন ধর্মকে প্রকাশ করে? আচ্ছা, এটার সাথে আমি একটা কম্পেয়ার করে কথা বলি। সুইমিং পুলে আরামসে সাঁতার কাটা যায়, কিন্তু বরফের মধ্যে কাটা যায় না। কেন? কারণ সুইমিং পুলের জল সেটা হচ্ছে তরল পদার্থ, আর আইস হচ্ছে কঠিন পদার্থ। তো তরল পদার্থের মধ্যে সাঁতার কাটা যায়, কঠিন পদার্থের মধ্যে কি আছে, কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেকটা বেশি, তো ওখানে সাঁতার কাটা যাবে না, স্বাভাবিক। পদার্থের কণাগুলির বৈশিষ্ট্য, এটা আমি তিনটে আলাদা পার্থক্য দিয়ে করে দিয়েছি। এবার দেখো কঠিন, তরল, গ্যাসীয়, এগুলো হয়তো জানো। দেখো কঠিন পদার্থ কি থাকে, নির্দিষ্ট আকার, আয়তন, সীমারেখা থাকে।
আর কঠিন পদার্থের মধ্যে ব্যাপন হয় না, কারণ এদের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। ব্যাপন হওয়ার জন্য পদার্থের অণুগুলো কি হতে হবে, ট্রাভেল করতে হবে, মুভমেন্ট করতে হবে, যেটা কঠিন পদার্থ হয় না। কার মধ্যে হয়, তরল আর গ্যাসের মধ্যে হয়। এই জন্য তরল আর গ্যাসকে কি বলে, ফ্লুইড বলে, ফ্লো হয়। ঠিক আছে। বল প্রয়োগ করে কঠিন পদার্থকে সংকুচিত করা যায় না, ছোট করা যায় না। কেন? কারণ এর মধ্যে পার্টিকেলগুলো খুব টাইটলি প্যাকড থাকে, খুব কাছাকাছি থাকে। ঠিক আছে, তাহলে সংকোচনশীলতা এদের কি নগণ্য। তারপর বাইরে থেকে বল প্রয়োগ করলে এদের আকৃতি, নিজের আকৃতি একই রাখার চেষ্টা করে। ঠিক আছে, প্রবণতা দেখায়। পদার্থকে ঠিক ভাঙা যায় না, আকৃতি পরিবর্তন করা কষ্টসাধ্য। তো এই জিনিসগুলো একবার রিডিং দিয়ে দিও, বোঝা ইজি। এখানে একটা ছোট্ট অ্যাক্টিভিটি রয়েছে, যেমন রাবার ব্যান্ডকে টানলে আকৃতি পরিবর্তন হয়, কিন্তু এটা সলিড, একটা স্পেশাল টাইপের সলিড। একে বলে ইলাস্টোমার। এদের কি প্রপার্টি আছে? ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। এটা কেন হয়? কারণ এটা পলিমার জাতীয় যেই সাবস্টেন্সগুলো হয় তাদের মধ্যে হয়। দেখবে যেমন রুটি, ঠিক আছে, রুটি যখন গরম করা হয় তখন একটু ফুলে যায়। কেন ফুলে যায়? কারণ রুটির মধ্যে থাকে স্টার্চ। ঠিক আছে, পলিমার টাইপের কম্পাউন্ড একটা। তো কি হয়, একটা স্ট্রেচ করে যায়, ইলাস্টিসিটি প্রপার্টি থাকে। ওকে। তারপর চিনি আর লবণ যেই জারে রাখা হয় সেই পাত্র নিয়ে নেয়। তো এটাকে তরল বলা যাবে? একদমই তরল বলা যাবে না, কঠিন পদার্থই। কিন্তু কি হয়, এর আকারটা এই ধরনের, মানে চিনির কেলাসগুলো একটু গ্র্যানুয়ালস টাইপের। তো ওই জন্য যখন একসাথে ঢালা হয় বা লবণ একসাথে ঢালা হয়, একটার উপর একটা কি করে স্লাইড করে। ঠিক আছে, গ্র্যানুয়ালস টাইপের হয়, স্লাইড করার জন্য মনে হয় যে এটা ফ্লো করছে, বাট অ্যাকচুয়ালি আপাত দৃষ্টিতে এটা কিন্তু ফ্লো করলেও রিয়েলে ফ্লো করে না, কারণ প্রত্যেকটার একটা নির্দিষ্ট কেলাসাকৃতি আছে, মানে প্রত্যেকটা যে পার্টিকেল। ওকে, তো এটা কঠিন পদার্থই। আর স্পঞ্জ, স্পঞ্জ দেখো কঠিন পদার্থ, কিন্তু স্পঞ্জকে আমরা কি কম্প্রেস করতে পারি, সংকুচিত করতে পারি। কঠিন পদার্থকে সংকুচিত করা যায় না, আমরা জানি, নগণ্য। কিন্তু কেন করা যাচ্ছে? কারণ স্পঞ্জের মধ্যে কিছু পোর্স থাকে। ঠিক আছে, মানে যেখানে এয়ার, ফাঁপা স্থান থাকে, যেখানে বাতাস থাকে। তো ওটাকে যখন আমরা সুইচ করি তখন এই বাতাসটা বেরিয়ে যায়, ওই জন্য স্পঞ্জকে সংকুচিত করা যায়। তো এই জিনিসগুলো কঠিন পদার্থের মধ্যেই একটু এক্সেপশন টাইপের বিহেভিয়ার, ওই জন্য দেখে নেবে ভালো করে। এখানে রিজনগুলো দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবে, অলরেডি বললাম যে রিজনগুলো। নেক্সট, তরল পদার্থ। তরল পদার্থর মধ্যে অলরেডি একটা জিনিস বলা হয়ে গেছে, সান্দ্রতা। আর এখানে একটা অ্যাক্টিভিটি রয়েছে, দেখো 50 মিলিমিটারের বিভিন্ন পাত্র নেওয়া হলো। এবার তার মধ্যে এই তরলগুলো দিয়ে দেওয়া হলো। তো আমরা কি দেখতে পাবো, যে প্রত্যেকটা 50 মিলিমিটার, এখন এক একটা পাত্রের আকার তো এক এক রকম হতে পারে। ঠিক আছে, একটা বিকার হতে পারে, একটা ফ্লাস্ক হতে পারে, একটা কোনো জার হতে পারে। তো 50 মিলিমিটারের যে দাগ, তো প্রপার আয়তন যদি 50 মিলিমিটার হয়, প্রত্যেকটা যে পাত্র, সেই 50 মিলিমিটার জায়গাটাকেই কভার করবে। দেখতে অন্যরকম লাগবে পাত্রে, বাট 50 মিলিমিটারই থাকবে। আয়তন চেঞ্জ হয় না, আয়তন কিন্তু একই থাকে, কারণ সব পাত্রের আয়তন কি সেম। তো এখানে কোশ্চেন করেছিল যে পাত্র চেঞ্জ করলে কি আয়তন আলাদা হবে? দেখতে তো অন্যরকম লাগছে, একদমই না। যেহেতু 50 মিলিমিটার নেওয়া হয়েছে, তাহলে সব পাত্রেই 50 মিলিমিটার থাকবে। আর ভিসকোসিটির কথা বলি, ভিসকোসিটি জানো যে জল, ফলের রস, এদের কি ভিসকোসিটি অনেকটাই, ভিসকোসিটি কি হবে? আচ্ছা, এখানে উল্টো লেখা হয়ে গেছে, জল, ফলের রস, এর ভিসকোসিটি কম। ঠিক আছে, আর তেল, দুধ, এদের ভিসকোসিটি কি হয়? বেশি হয়, স্বাভাবিক। আচ্ছা, নেক্সট, এটা আমি পিডিএফে ঠিক করে দেবো। ওকে, নো ওয়ারিস। আচ্ছা, তরলের আকৃতি একই টাইপের থাকে, কারণ কি করে তরল? পাত্রের আকার নেয়। ঠিক আছে, তরল কি হয়? পাত্রের আকার নেয়। কেন নেয়? কারণ তরল হচ্ছে ফ্লো করতে পারে, ফ্লুইড নেচারে হয়। ওকে, সাধারণত কম সান্দ্র, ওই জন্য কি হয়, ফ্লো বেশি হয়। তো তরল আর গ্যাস যেহেতু ফ্লো করে, মুভমেন্ট করে, সেই জন্য বলা হয় এদের ফ্লুইড। ওকে, তো এখানে কিছু ওই বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখে নেবে, অলরেডি বলেছি। নেক্সট, এটাও বলা হয়ে গেছে, কঠিন তরল পদার্থগুলি তরলে মিশে যায়, মানে ব্যাপন হয়। তেমন কি গ্যাসেরও হয়? একদম হয়। গ্যাসও তরলে মিক্স হয়। ঠিক আছে, এখানে একটা সূত্র আছে, হেনরিজ ল। তো এগুলো পরে বলা হবে। ঠিক আছে, একটা গ্যাস যখন জলে দ্রবীভূত হয়, কিভাবে দ্রবীভূত হয়, কি কি ফ্যাক্টর কাজ করে, এগুলো পরে বলবো। বাট আপাতত এতটুকু জেনে রাখো যে তরল পদার্থ মধ্যে গ্যাস কি হয়, ডিজলভ হয়। ওই জন্য অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো জলের মধ্যে ডিজলভ হতে পারে বলেই জলজ প্রাণী, উদ্ভিদগুলো বেঁচে থাকে। তো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো কী প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু সম্পূর্ণ হয় এটা। এখানে একটা ছোট্ট ছবি আছে, অ্যানিমেশন দেখতে পারে। আচ্ছা, তাহলে ব্যাপন অলরেডি বলেছি, গ্যাস, তরল, তারপরে কঠিন। গ্যাসে সবচেয়ে বেশি হয়, তরলে তারপরে কঠিনে। ওকে, নেক্সট, গ্যাসীয় অবস্থা। গ্যাস, দেখো এখানে একটা ছোট্ট অ্যাক্টিভিটি রয়েছে। তার আগে একটা কোশ্চিন বলেছে যে তোমরা তো বেলুন দেখেছো, বেলুনের মধ্যে কি থাকে? গ্যাস থাকে। তো কিছু কিছু বেলুন এমনি থাকে, আর কিছু কিছু বেলুন কি হয়, উপরে আকাশের দিকে চলে যায়। ঠিক আছে, তো আমরা গ্যাস বেলুন বলি। তো গ্যাস বেলুন কিছু হয় না, বেলুনের মধ্যে গ্যাসই থাকে, স্বাভাবিক সেটাই। ঠিক আছে,
তো এবার যেটা বলতে পারো যে ভাসমান বেলুন যেটা ভেসে চলে যাচ্ছে, তার মধ্যে কি থাকে? তার মধ্যে স্পেশালি একটা গ্যাস থাকে, সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস। হাইড্রোজেনও থাকে, বাট হাইড্রোজেনটাকে কনসিডার করা হয় না। হাইড্রোজেন একটু ইনফ্লেমেবল টাইপের গ্যাস, তো খুব দাহ্য বস্তু একটা, ওই জন্য ইউজ করা হয় না। যদি নর্মাল বেলুন হয় তাহলে নর্মাল বাতাস থাকবে, আর যদি ফ্লোটিং বেলুন হয় তাহলে হিলিয়াম থাকবে। ওকে, এই জিনিসগুলো একটু দেখে নেবে। এখানে একটা এক্সপেরিমেন্ট রয়েছে যে এরকম 3টে সিরিঞ্জ নেওয়া হয়েছে। একটা সিরিঞ্জে কিছু নেই, হাওয়া আছে মানে বাতাস আছে। একটা সিরিঞ্জে একটু জল নেওয়া হলো, একটা সিরিঞ্জে চকের গুঁড়ো নেওয়া হলো। কোথায় ইজিলি এটাকে প্রেস করা যাবে? জানো যে যার মধ্যে কি আছে শুধু বাতাস, সেটাকে ইজিলি প্রেস করা যাবে, কারণ এর মধ্যে কি ঘর্ষণ বল অনেক কম, আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম। তারপরে কি ওয়াটারে, তারপরে চক, কারণ ওয়াটার কি লিকুইড, চক হচ্ছে কঠিন। তাহলে সংকোচনশীলতা, এখান থেকে যে ধর্মটা আমরা আসলো সেটা হচ্ছে সংকোচনশীলতা, কম্প্রেসিবিলিটি। কাকে সব থেকে বেশি কম্প্রেস করা যায়? গ্যাসকে। ঠিক আছে, তারপরে লিকুইড, তারপরে হচ্ছে কঠিন। তো এটা দেখে নেব। আর এই সংকোচনশীলতার যে ধর্ম, সেটাকে কাজে লাগিয়ে দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে এলপিজি সিলিন্ডার গ্যাস। তো তোমরা দেখেছো যে সিলিন্ডার যখন আমরা ঝাঁকাই তখন মনে হয় না ভিতরে কিছু লিকুইড আছে, বাট আমরা তো বলি গ্যাস। তো লিকুইড কেন করা হচ্ছে? এটাকে কি করা হয়, খুব হাই প্রেসারে এটাকে লিকুইডে কনভার্ট করা হয়। যখন গ্যাসের উপর হাই প্রেসার দেওয়া হয় সেটা লিকুইডে কনভার্ট করা হয়। ওকে, তো কেন লিকুইডে কনভার্ট করা হয়? কারণ এই গ্যাসগুলি কি হয় জানো, যে এগুলো দাহ্য বস্তু। হুম, তো যখন যদি গ্যাস ফরম্যাটে থাকতো, তো তাহলে অনেকটা জায়গা নিত। আর গ্যাসটাকে যখন চাপ দিয়ে কমানো হচ্ছে, খুব কম জায়গায় তরল পরিণত হচ্ছে, মানে লিকুইডে কনভার্ট করলে কি হয়, আয়তনে অনেকটা বেশি ক্যারি করা যায়। ঠিক আছে, ট্রান্সপোর্টের জন্য খুব হেল্পফুল। আরেকটা জায়গায় ভালো ট্রান্সপোর্টের জন্য, কারণ যখন গ্যাস অবস্থায় থাকবে তখন কি হয়, অণুগুলি খুব ছোটাছুটি করে। তো ছোটাছুটি করলে কি হবে, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেকটা কম, ছোটাছুটি করছে, গতিশক্তি বাড়বে। এবার ট্রান্সপোর্ট করার সময় টেম্পারেচার চেঞ্জ হতে পারে। টেম্পারেচার চেঞ্জ হলে, যদি টেম্পারেচার বেড়ে যায় কোনো কারণে, গতিশক্তি আরও বাড়বে। আর গতিশক্তি বৃদ্ধি হতে হতে এমন একটা সিচুয়েশন চলে আসলো যেখানে এক্সপ্লোড করতে পারে, বিস্ফোটের চান্স থাকে। ওই জন্য লিকুইড করে নিয়ে যাওয়া হয়, ওটা বেশি সেফ জার্নিটা। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে। তো কেন গ্যাসীয় অবস্থায় নিয়ে যাওয়া হয় বুঝতে পারলে? এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। আর এলপিজি বা সিএনজি গ্যাসে, মানে এলপিজি সিলিন্ডার, আমাদের বাড়িতে যেই গ্যাস ইউজ হয় ডোমেস্টিক গ্যাস, সেখানে লিক হলে একটা গন্ধ পাওয়া যায়, রাইট? তো ওটা কিন্তু মেইন গ্যাসের উপাদান না। এলপিজি সিলিন্ডারে কি থাকে, এলপিজিতে জানো যে মেইনলি 3টে গ্যাস থাকে, মানে 2টো গ্যাস থাকে। একটা হচ্ছে বিউটেন, একটা হচ্ছে প্রোপেন, আর একটা হচ্ছে আইসোবিউটেন। আইসোবিউটেন। তো এই গ্যাসগুলি গন্ধহীন। তাহলে কিসের গন্ধ পাওয়া যায়? যেহেতু গন্ধহীন, সেজন্য এর সাথে মেশানো হয় ইথাইল মার্কেপটেন, এখানে লেখা রয়েছে একটা অর্গানিক কম্পাউন্ড, যেগুলো এর সাথে রিয়াকশন করে না, এই গ্যাসের সাথে রিয়াকশন করে না, আলাদাভাবেই থাকে। এটাকে বলা হয় ইথাইল মার্কেপটেন। এখানে এই সালফার জাতীয় একটা কম্পাউন্ড থাকে, ওই জন্যই গন্ধটা পাওয়া যায় যখন লিক হয়। তাহলে কোশ্চেন কিন্তু এটা খুব দেয়, খুব কমন কোশ্চেন, যে যে লিকেজের সময় যে গন্ধটা আসে সেটা কি? ইথাইল মার্কেপটেন। আর গ্যাসের গন্ধটা আসছে মানে কি, গ্যাসটা বাতাসে মিক্স হচ্ছে। মিক্স হওয়ার ঘটনাকে কি বলে? ডিফিউশন, ব্যাপন। ওকে, আর গ্যাসের মধ্যে কি ব্যাপন প্রক্রিয়া তাড়াতাড়ি হয়, এটা অলরেডি বলেছি, তো এখান থেকে দেখে নেবে। আর গ্যাসের কণাগুলি এলোমেলোভাবে ঘুরতে থাকে, ধাক্কা খায়। ধাক্কা খেলে কি হবে? বল, ধাক্কা মানে কি, একটা বল প্রয়োগ করছে। দেখো, এই কণাগুলি কি হচ্ছে, দেওয়ালের মধ্যে বল প্রয়োগ করছে, আবার নিজেদের মধ্যেও ধাক্কা খাচ্ছে। তো যখন ধাক্কা খাচ্ছে মানে একটা বল প্রয়োগ করছে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, এটাকে কি বলা হয়? প্রেশার। তো প্রেশার কি, কোনো বল যখন একক ক্ষেত্রফলে ধাক্কা খাচ্ছে, প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে, সেই বলটাকে বলা হয় গ্যাসের চাপ। মানে বল বাই ক্ষেত্রফল, যেটার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে পাস্কালও বলা হয়। ওকে, নেক্সট। এখানে কিছু প্রশ্ন আছে, দেখো। আহ, একটা কনসেপ্ট আরেকটা, সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? একক আয়তনের যে ভর থাকে সেটাকে বলে ঘনত্ব। তো পদার্থের দুটো ধর্মেই থাকে, ভর থাকে, আয়তন থাকে, মানে প্রত্যেকটা পদার্থের কি আছে, ঘনত্ব আছে। এটাকে এভাবে প্রকাশ করা হয়, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। এবার এখানে কিছু পদার্থ রয়েছে যাদের ঘনত্বের আকারে একটা ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে। এটা অনেকটা ইজি, বাট একটু কনফিউশন হতে পারে, একবার বলে দিচ্ছি। দেখো, শুধু বায়ু, শুধু বায়ুতে কি থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো। সেখান থেকে বেশি ঘন কোনটা? চিমনি থেকে যেই ধোঁয়া বের হয়। কেন? কারণ চিমনির ধোঁয়াতে বায়ু তো থাকে, বায়ুর সাথে কিছু পার্টিকুলেট ম্যাটারও থাকে, অর্গানিক পার্টিকেল থাকে, স্মোক থাকে। ঠিক আছে, সেগুলোর জন্য কি হয়, ডেন্সিটিটা বেশি হয়। আর তারপরে কি? তুলা, নট জল। দেখো, তুলা কঠিন কিন্তু ঘনত্বের হিসাবে জলের থেকে কম ঘন।
কেন? কারণ তুলার মধ্যে কি থাকে? আচ্ছা, তুলাকে যদি জলের উপর দিয়ে দাও ভাসবে। কেন ভাসে? কারণ ডেনসিটি কম, ঘনত্ব কম। আচ্ছা, কেন কম? কারণ তুলার মধ্যে অনেক ফাঁপা স্থান থাকে। এখন ফাঁপা স্থান যত বেশি থাকবে তত কি হয়? ভলিউম বেশি। আর ভলিউম যদি বেশি হয়, ভলিউম নিচে আছে, তাহলে কি হবে? ডেনসিটির সাথে ভলিউমের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ভলিউম যদি বেশি হয়, ডেনসিটি অটোমেটিক কমে যাবে, ঘনত্ব কম। ওকে? তো তুলার ব্যাপারটা একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট। কারণ তুলা কঠিন, তবুও ঘনত্বের দিক থেকে জলের থেকে কম ঘন। আচ্ছা, মধু তো জলের থেকে বেশি ঘন হবে, কারণ সান্দ্রতা বেশি, অলরেডি জানো। আর চক তো সলিড, অবশ্যই। আর লোহাও সলিড, বাট লোহাতে বন্ডিং নেচারটা একটু আলাদা হয়, স্ট্রং বন্ডিং হয়, জন্য লোহার ঘনত্বটা বেশি। ওকে? তো এটা একটু দেখে নিও। তারপরে পদার্থের ৩ অবস্থার যে পার্থক্যগুলো, বিভিন্ন ধরনের যে ধর্ম, তার বেসিসে একটা পার্থক্য অলরেডি এখানে আমি অলরেডি ডিসকাস করেছি। তো ওটার একটা ট্যাবুলার ফর্মে আমি নিচে দিয়ে দিয়েছি, এখান থেকে পড়ে নিও। হ্যাঁ, যেমন আকার, সরি, হ্যাঁ, আকার পদার্থের, কঠিন পদার্থের আকার আছে অবশ্যই, ঠিক আছে? তরল পদার্থের আকার সেরকম নেই, বলা যায় যে আছে, বাট পাত্রের আকারটা নিয়ে নেয়। আর গ্যাসের কোনো আকার নেই, ঠিক আছে? আয়তন তো সবারই আছে, নির্দিষ্ট আয়তন সবারই আছে। আর গ্যাসের, দেখো, গ্যাসের আয়তন উম, নেই এইভাবে বলা যায় না, গ্যাসের আয়তন আছে, বাট সেটাকে কি করা হয়? যখন তুমি কনভার্ট করছো, ঠিক আছে, লিকুইডে, সেই হিসেবে তার আয়তন বের করা হয়। আর আপাত দৃষ্টিতে দেখতে গেলে গ্যাসের আয়তন নেই, কারণ গ্যাস কি করে সম্পূর্ণ জায়গাকেই দখল করছে, মানে যেখানে আছে, রাইট? তো সেভাবে গ্যাসের আয়তন নেই, বাট ওটাকে লিকুইডে কনভার্ট করে আয়তন বের করা যায়। আর সংকোচনশীলতা, সংকোচন, কঠিনকে করাই যায় না প্রায়, আর তরলকে করা যায় কিন্তু কম, আর গ্যাসকে তো করা যায়। গ্যাসের যে মেইন যেটা ধর্ম, হ্যাঁ, সেটা কি? সংকোচনশীলতা, কমপ্রেস করা যায়। দৃঢ়তা, কঠিন কি দৃঢ় হয়, অনেক রিজিড হয়। আর লিকুইড কম হয়, গ্যাস একদমই দৃঢ় না। ইন্টার মলিকুলার স্পেস, স্থানের কথা বলছে, ঠিক আছে? দূরত্ব, তো দূরত্ব কার মধ্যে কম? যার মধ্যে আণবিক আকর্ষণ বলটা বেশি। আন্তঃআণবিক আকর্ষণ বল কার মধ্যে বেশি? কঠিনের মধ্যে। আকর্ষণ বল যখন বেশি, তো ডিস্টেন্স কি কম থাকবে, স্বাভাবিক। কঠিনের মধ্যে কম, তারপরে তরলে একটু বেশি, তারপর গ্যাসে তো অনেকটাই বেশি। তো আকর্ষণ বলটা কি হবে? উল্টো হবে তার, কঠিনে সব থেকে বেশি, তরলে একটু কম, আর গ্যাসে তো আরও কম। ফ্লুইডিটি, কঠিন ফ্লুইড করতে পারে না, মানে ফ্লো করতে পারে না, ওই জন্য ফ্লুইডিটি নেই, তরলের আছে, আর গ্যাসের তো আরও বেশি আছে। ওকে, এগুলো একটু দেখে নিও। আর নেক্সট আর কি আছে কোশ্চেন, এখান থেকে দেখে নিই। আর লেকচারটা একটু লেন্দি হচ্ছে, তো আমি এখানেই ক্লোজ করছি। আর এই চ্যাপ্টারে আরেকটা লেকচার আনবো, ঠিক আছে? একটু পোর্শন বাকি আছে, তো আরেকটা লেকচার আনা হবে। আচ্ছা, আর কি আছে এখানে? কিছু গিভ রিজন দেওয়া আছে, কিসের? যে একটি গ্যাসকে যখন রাখা হয়, সমস্ত পাত্র জুড়ে নেয়, মানে ওই পাত্রের আকার নিয়ে নেয়। কেন নিয়ে নেয়? অলরেডি ডিসকাস করলাম যে গ্যাস কি থাকে, অনেক র্যান্ডম হয়, কারণ তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স অনেক কম থাকে, তো খুব র্যান্ডমলি ঘোরাফেরা করে। আর যখন র্যান্ডম থাকে, তখন ওই পাত্রের আকার নিয়ে নেয়। আর গ্যাসের পাত্রের দেওয়ালগুলোতে চাপ প্রয়োগ করে আমরা দেখলাম যে পদার্থের, যে গ্যাসীয় পদার্থের কণাগুলি ধাক্কা খায় কোথায়? দেওয়ালে। ধাক্কা মানে কি? এক টাইপের ফোর্স। ফোর্স কোথায় প্রয়োগ করে? পার্টিকুলার ক্ষেত্রফলে, ওটাকেই কি বলা হয়? চাপ বলা হয়। আর কাঠের টেবিল কি বস্তু, স্বাভাবিক, কারণ কাঠের টেবিলের একটা কি নির্দিষ্ট আকার আছে, দৃঢ়তা আছে, তারপর আর কি ভলিউম তো আছে। আমরা বাতাসে সহজেই হাত নাড়াচাড়া করতে পারি, কিন্তু কঠিন কাঠের ব্লকে করতে গেলে ক্যারাটে বিশেষজ্ঞের প্রয়োজন। মানে কাঠের ব্লককে যারা ক্যারাটে শিখে তারাই ভাঙতে পারে ইজিলি, মানে ওদের টেকনিক থাকে। আর গ্যাসের মধ্যে তো সবাই হাত চালাতে পারে, কারণ গ্যাসের মধ্যে কি আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কম, ঠিক আছে? রিজিড না, এগুলোই বলতে হবে। এটাই, কারণ এটা গ্যাস, আর কাঠের ব্লক কি সলিড। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা কি? যে তরলের ঘনত্ব সাধারণত কঠিন থেকে কম হয়, ঠিক আছে, স্বাভাবিক। কিন্তু বরফকে আমরা ভাসতে দেখি কেন? এটা দেখো, ওয়াটারে এটাকে একটু ওয়ার্ড বিহেভিয়ার বলা হয়, অ্যানোলোমাস বিহেভিয়ার অফ ওয়াটার। কেন হয়? এটার জন্য ওয়াটারের একটু বন্ডিং নেচারটা জানতে হবে। দেখো, ওয়াটারের ফর্মুলা হয়তো কম বেশি অনেকেই জানো, H2O বলে, রাইট? তো H2O এভাবে থাকে বন্ড করে। তো জলের মধ্যে কি হয়? অসংখ্য হাইড্রোজেন বন্ডিং থাকে, ঠিক আছে? হাইড্রোজেন বন্ডিং কি বলে এখন একটু বলে দিচ্ছি, পরে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটাই বলবো। তো হাইড্রোজেন বন্ডিং এইভাবে করে কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে? কারণ জলের মধ্যে একটা তো H2O নেই, অনেক অসংখ্য H2O থাকে, ঠিক আছে? তো এইভাবে করে হাইড্রোজেন বন্ডিং করে থাকে, তো পাশাপাশি এরকম কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে? তো এবার কি হয় জলের মধ্যে? এই বন্ডিংগুলো যখন করে, এবার জল থেকে যখন আইস হচ্ছে, মানে কি টেম্পারেচার কমছে, তো তখন কি হয়? এই হাইড্রোজেন বন্ডিংগুলো এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করে নিজেদের মধ্যে, একটা হেক্সাগোনাল শেপ নিয়ে নেয়। দেখো, দেখা যাচ্ছে? আশা করি দেখতে পাচ্ছ। দেখো, এখানে হেক্সাগোনাল শেপ নিয়েছে। হেক্সাগোনাল বলতে এরকম টাইপের ষড়ভুজ। তো কি হয়? এটাতে আশেপাশের স্থানগুলো অনেকটা ফাঁপা হয়ে যায়। ফাঁপা মানে কি? ভলিউম বেশি। আর ভলিউম বেশি হওয়ার জন্যই কি হয়? ডেনসিটি কমে যায়। আমরা দেখলাম কি ভলিউমের সাথে ডেনসিটির কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ভলিউম বেশি মানে ডেনসিটি কম।
ওই জন্য ডেনসিটি কি হয়, কমে যায়। তাই জল থেকে যখন বরফ হয় ডেনসিটি কমে যায়। ওকে, এটার কিছু বেনিফিট আছে, আবার কিছু প্রবলেমও আছে। ঠিক আছে, প্রস এন্ড কনস আছে। আচ্ছা, প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যেমন ঠান্ডা জায়গায় কি হয়, জলের পাইপগুলো খুব ঠান্ডার সময়, যখন খুব ঠান্ডা হয় তখন ফেটে যায়। কেন ফেটে যায়? কারণ প্রথমে জল ছিল, আয়তনে কম ছিল, এবার বরফ হয়ে গেলো মানে কি আয়তনে বেড়ে গেল। আয়তনে বেড়ে যাওয়ার জন্য পাইপটা কি ফেটে যায়। আর এই একই কারণের জন্য দেখো আইস কি বরফের উপর, সরি জলের উপর ভাসতে থাকে। কেন ভাসতে থাকে? কারণ ভলিউম বেশি, ঘনত্ব কম, ঘনত্ব কম বলে ভাসছে। এবার বরফ ভাসে কিন্তু ভেতরে তো জল আছে, কারণ ভেতরে টেম্পারেচারটা একটু বেশি সারফেস থেকে, কারণ ঠান্ডা তো বাইরে আছে। তো ধীরে ধীরে জলটা কি হবে, বরফে কনভার্ট হবে। তো উপরের তলটা, উপরি তলটা তাড়াতাড়ি বরফে কনভার্ট হয়, নিচের তলটা তখনও হয় না। নিচের তলে কি জল আছে, তো জল ওই জন্য জলের মধ্যে কি যে ডিজলভ অক্সিজেনগুলো আছে সেখান থেকে জলজ প্রাণী, অ্যাকোয়াটিক লাইফ বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এখন যদি খুব ঠান্ডা হয়ে যায় -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন ইট রিয়েলি ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ হিয়ার। অ্যাকোয়াটিক অ্যানিমালদের জন্য খুব প্রবলেম হয়ে যায়। আদারওয়াইজ এই ওয়াটারের বিহেভিয়ার থাকার জন্য কিছু প্রোস আর কনস আমরা দেখতে পাই। তাহলে বোঝা গেল ওয়াটারে এটা কিন্তু খুব একটা অদ্ভুত বিহেভিয়ার, এটা তোমাদের জানতে হবে। পরে এটা নিয়ে আলাদাভাবে ডিসকাস করা যাবে দ্রবণ চ্যাপ্টারে। ওকে, তো আজকে লেকচারটা এখানেই শেষ করছি। এই চ্যাপ্টারের নেক্সট লেকচার পরে কন্টিনিউ করব। তো আমাদের সাথে জুড়ে থাকো। ওকে, ধন্যবাদ।